সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ তৃতীয় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান পার্ট 2 এর 11 নম্বর ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু লেট অ্যাডাল্টহুড। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা। সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমাদের সিলেবাসের এটি সর্বশেষ চ্যাপ্টার, লেট অ্যাডাল্টহুড। আজ আমরা বৃদ্ধ বয়সের কিছু শারীরিক বৈশিষ্ট্য এবং বিকাশমূলক কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখে নিই যে আজকের ক্লাস কি কি বিষয়ের হতে যাচ্ছে। ক্যারেক্টারিস্টিক্স অফ লেট অ্যাডাল্টহুড অর ওল্ড এজ এবং ডেভেলপমেন্টাল টাস্ক অফ লেট অ্যাডাল্টহুড অর ওল্ড এজ। তো চলো শুরু করা যাক। হোয়াট ইজ এজিং? বার্ধক্য কি? এজিং ইজ দ্য প্রসেস অফ বিকামিং ওল্ডার, অর্থাৎ বৃদ্ধ হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই আমরা বলছি বার্ধক্য। এটি মানুষের জীবনের বিকাশমূলক শেষ ধাপ বা শেষ সময়কাল বলা যেতে পারে। এটি ক্লোজিং পিরিয়ড। এই সময়ে শারীরিকভাবে, মানসিকভাবে মানুষের ক্ষমতা হ্রাস পায় এবং ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়। বার্ধক্যের বয়সসীমা 60 বছর থেকে শুরু এবং এটি মৃত্যু পর্যন্ত চলমান থাকবে। এই এজিংকে আবার দুটি সাবসেক্টরে ভাগ করা যায়। একটি আর্লি এজিং, যেটি 60 থেকে 70, এবং পরবর্তী ধাপটি অ্যাডভান্সড এজিং, যেটি 70 থেকে মৃত্যু পর্যন্ত। ফ্যাক্টরস অফ এজিং, কি কি বিষয়ের উপর বার্ধক্য নির্ভরশীল, সেই বিষয়গুলি আমরা একটু দেখে নিই। টিস্যু ড্যামেজ, এই সময়ে কোষ কলার ক্ষতি হয়ে যায়, যেগুলো রিপেয়ার রেট খুবই কম থাকে। ডিক্লাইন অর লস অফ সেলুলার ফাংশন, আমাদের কোষের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলি কমতে শুরু করে, কার্যক্রম ধীর হয়ে যায়। ড্রপ ইন নাম্বার অফ সেলস, কোষের সংখ্যা কমে যেতে থাকে। অক্সিডেটিভ ড্যামেজ হতে থাকে, ডিএনএ মডিফিকেশন হয়, এবং যদি ব্যক্তি অস্বাস্থ্যকর জীবন যাপনে অভ্যস্ত হয় তাহলে সেটি এই বার্ধক্যকে ত্বরান্বিত করে। এবং সবশেষে বার্ধক্যের যে ফ্যাক্টর সেটি ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ এটি আমাদের প্রকৃতির নিয়ম। এ দেহ একদিন তার কর্মক্ষমতা হারাবে এবং আমাদের জীবন অবসান ঘটবে। মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্ত যাত্রার উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে। এই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের শরীরে শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, মধ্য বয়স
এবং বার্ধক্য, এটি অবশ্যম্ভাবী একটি ব্যাপার। এখন আমরা বার্ধক্যের মনোসামাজিক তত্ত্বগুলি একটু জেনে নেই, যে বার্ধক্য সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক কি ব্যাখ্যা করেছেন, কেন বার্ধক্য হয়। 1961 সালে সর্বপ্রথম বার্ধক্যের তত্ত্ব প্রদান করেন কুমিং, এবং ওনারা যে তত্ত্বটি প্রদান করেছেন সেটির নাম দিয়েছেন ডিসএনগেজমেন্ট থিওরি, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী তারা বলছেন যে ইট ইজ ন্যাচারাল অ্যান্ড অ্যাকসেপ্টেবল ফর older adults to withdraw from society and personal relationships as they age, অর্থাৎ বয়স হওয়ার সাথে সাথে প্রকৃতির নিয়ম অনুযায়ী বৃদ্ধ ব্যক্তিগণ সমাজ থেকে এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে নিজেদেরকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করে ফেলেন বা আলাদা করে ফেলেন। এখন প্রশ্ন উঠতে পারে, যে মানুষটি যৌবনে সমাজের সাথে পরিমাণে সক্রিয় ছিল, অনেকগুলি সম্পর্ক একই সাথে ব্যালেন্স করে চলেছিল, সেই মানুষটি কেন বৃদ্ধ বয়সে এসে আবার সেই সমাজ থেকে বিচ্ছিন্ন করে কেন নিজেকে গুটিয়ে নেন? এই প্রশ্নগুলির উত্তর বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে এই ডিসএনগেজমেন্ট থিওরি। সেখানে বলা হচ্ছে যে প্রথমত এটি প্রকৃতির নিয়ম, দ্বিতীয়ত মানুষের শারীরিক সক্ষমতা কমার সাথে সাথে তার সামাজিক ক্রিয়াকলাপ কমতে শুরু করে, এবং এই শারীরিক দুর্বলতার কারণে একটি সময় বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক মানুষেরা নিজেদেরকে ধীরে ধীরে সমাজের মেইনস্ট্রিম থেকে আলাদা করে ফেলেন। এই যে বিচ্ছিন্নতাবাদী তত্ত্ব, সেই তত্ত্ব বলছে নারী পুরুষের মধ্যে এই বিচ্ছিন্নতা সমান নয়, অর্থাৎ পুরুষরা যত দ্রুত নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলেন, নারীরা ঠিক অতটা দ্রুত সমাজ বা সম্পর্ক থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করেন না। বিচ্ছিন্নতাবাদ তত্ত্বে আরো বলা হচ্ছে, যে সমস্ত ব্যক্তি যৌবনে বা প্রাপ্ত বয়সে অধিক পরিমাণ সক্রিয় ছিলেন কর্মকাজে, তাদের বিচ্ছিন্নতা হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে যারা প্রাপ্ত বয়সে নিজেদেরকে গুটিয়ে রাখেন, খুব বেশি মানুষের সাথে চলতেন না, এ ধরনের মানুষ অনেক বেশি পরিমাণে বা দ্রুততার সাথে বৃদ্ধ বয়সে এসে নিজেকে সমাজ থেকে বা সম্পর্কগুলো থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। যদিও বিচ্ছিন্নতাবাদ তত্ত্বের প্রবক্তারা বলছেন যে বিচ্ছিন্নতাবাদ বা বিচ্ছিন্নতার যে নিয়ম সেটি সহজাত, স্বাভাবিক এবং প্রাকৃতিক, তবুও এটিকে যতটা না স্বাভাবিক বা প্রাকৃতিক বলা যায়, এর পিছনে কিছু পারিপার্শ্বিকতা দায় রয়েছে। অর্থাৎ শুধু যে বয়স হলেই মানুষ নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবে এমনটি নয়। সমাজের চাপে, সমাজের প্রত্যাশার কারণে, সমাজ থেকে নিগৃহীত হওয়ার কারণে মানুষ নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে বাধ্য হন। এর ঠিক বিপরীত
আরেকটি তত্ত্ব দিয়েছে অ্যাক্টিভিটি থিওরি বা সক্রিয়তা তত্ত্ব। সক্রিয়তা তত্ত্বটি 1961 সালে হেভিংহার্স্ট তিনি প্রণয়ন করেছেন এবং তিনি একটি প্রশ্ন দিয়ে এই তত্ত্বটির সূচনা করেছেন। তিনি বলেছেন, বৃদ্ধ বয়সে মানুষ কিভাবে হাসি খুশি বা সুখে থাকতে পারে? জবাবে তিনি বলছেন, যদি মানুষ অধিক পরিমাণে নিজেকে সমাজের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত করতে পারে, নতুন নতুন সম্পর্ককে যদি পুনরায় স্থাপন করতে পারেন, যদি নিজেদেরকে গুটিয়ে না রেখে শারীরিক বাধাকে মনোবল দ্বারা জয় করে সমাজে নিজেকে সক্রিয় রাখতে পারেন, তবে মানুষ বৃদ্ধ বয়সেও হাসি খুশি বা সুখে থাকতে পারে। এবং এই যে মানুষ মানসিকভাবে বা শারীরিকভাবে অ্যাক্টিভ থাকার কারণে সুখে থাকবে, সেটি হেভিংহার্স্ট বলতে চেয়েছেন। যদিও বা বয়সে অনেকের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, দুর্বলতা বা অক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে আসলে খুব বেশি সক্রিয় হওয়ার সুযোগ অনেকের থাকে না। আবার এই বয়সে রিটায়ার্ড করার কারণে অর্থনৈতিক যে মনোকষ্ট বা বাস্তবতা, সেই বাস্তবতায় দাঁড়িয়ে ব্যক্তিকে খুব বেশি সামাজিক কার্যক্রমে যোগদান করাটা তার পক্ষে কঠিন হয়ে যায়। তবুও যদিও তত্ত্ব দুটির কিছু লিমিটেশনস আছে, তবুও এই বিচ্ছিন্নতাবাদ তত্ত্ব এবং সক্রিয়তা তত্ত্ব দুটি আমাদের বার্ধক্যের মনোসামাজিক তত্ত্বের ক্ষেত্রে একটি বড় অবদান, একথা নিঃসন্দেহে স্বীকার করা যায়। ক্যারেক্টারিস্টিক্স অফ এজিং, বার্ধক্যের বৈশিষ্ট্য। এজিং ইজ দ্য পিরিয়ড অফ ডিক্লাইন, বলা হচ্ছে বার্ধক্য অবনতির কাল। কেন বার্ধক্য অবনতির কাল, সেটি আমরা আরেকটু কিছুক্ষণ বাদে আলোচনায় যাব। তার আগে এক নজরে আমরা একটু দেখে নেই বৈশিষ্ট্যগুলি কি কি। There are individuals differences in effect of aging. বার্ধক্যের উপর ব্যক্তি বিশেষের পার্থক্য বিদ্যমান। বার্ধক্যকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় জাজ করা হয়। সমাজে নানান রকমের বদ্ধমূল ধারণা যেগুলি বৃদ্ধদের সম্পর্কে নেতিবাচক ধারণা দেয়। সামাজিক মনোভাব বৃদ্ধ বয়সের প্রতি সাধারণত ইতিবাচক হয় না। বৃদ্ধ বয়সে ব্যক্তিরা নিজেদেরকে মাইনরিটি গ্রুপ হিসেবে চিন্তা করতে থাকেন। এজিং রিকোয়ার্স রোল চেঞ্জেস, এবং এই বৃদ্ধ বয়সে এসে তাদেরকে কিছু ভূমিকার পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করতে হয়। দ্য ডিজায়ার ফর রিজুভিনেশন, অর্থাৎ এই বৃদ্ধ বয়সে এসে আরেকবার নবজীবনের প্রত্যাশা জাগে। সবশেষে বার্ধক্যের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে পুয়ার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই বয়সে এসে সব বিষয়ে যোজন করা খুব কঠিন হয়ে যায় এবং অ্যাডজাস্টমেন্ট রেট খুবই খারাপ থাকে।
এখন আমরা এই বার্ধক্যের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনায় যাব। বার্ধক্যকে বলা হচ্ছে পিরিয়ড অফ ডিক্লাইন। এখন এই যে পিরিয়ড অফ ডিক্লাইন বা অবনতির কাল, এই অবনতির কাল দু রকম। একটিকে আমরা বলছি বায়োলজিক্যাল এইজিং বা জৈবিক বার্ধক্য। জৈবিক বার্ধক্যের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক ক্রিয়াগত ক্ষমতা ধীরে ধীরে ক্রমান্বয়ে কমতে থাকে। অন্যদিকে স্নাইল এই পরিবর্তনটি হলো ব্যক্তির শারীরিক এবং মানসিক সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ বায়োলজিক্যাল এজিং এ শারীরিক মানসিক ফাংশন ধীরে ধীরে ক্রমান্বয়ে কমতে থাকে, আর এই দ্বিতীয় স্টেপে এসে মানুষের শারীরিক এবং মানসিক ক্ষমতা একেবারে সর্বনিম্নতম পর্যায়ে নেমে আসে, এবং এটি এমন একটি ক্ষতি যে ক্ষতি থেকে আর রিকভার করা কখনোই সম্ভব নয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন দ্য ইফেক্ট অফ এজিং। ব্যক্তিতে ব্যক্তিতে বার্ধক্যের তফাৎ আছে। যদিও বলা হচ্ছে যে ফিজিক্যাল এইজিং এর সাথে সাথে, অর্থাৎ শরীরের বার্ধক্যের সাথে সাথে মানসিক বার্ধক্য চলে আসে, তবুও বিভিন্ন মানুষ যারা ভিন্ন ভিন্ন বংশগতির, ভিন্ন লিঙ্গের, ভিন্ন আর্থসামাজিক পরিবেশ, ভিন্ন শিক্ষাগত যোগ্যতা, জীবনযাত্রার মান, জীবনযাত্রার ধরন ইত্যাদির কারণে বার্ধক্য ভিন্ন ভিন্ন সময়ে এক একজনের জন্য আসতে পারে। যদি ব্যক্তি নিয়ম মাফিক জীবনযাপন করেন, নিয়মিত ব্যায়াম করেন, পুষ্টিকর খাবার খান, নিজেকে সক্রিয় রাখেন বিভিন্ন কার্যক্রমে, মানসিক চাপ, দুশ্চিন্তা, কিডনি রোগ, হার্টের সমস্যা, এগুলি যদি শুরু থেকেই তদারকি করা যায় তাহলে এই এজিংটাকে আরেকটু দীর্ঘায়িত করা যায়, অর্থাৎ বার্ধক্যকে কিছুকাল দূরে সরিয়ে রাখা যেতে পারে। আর যদি তার ভিন্ন কিছু ব্যক্তি করতে চান সেক্ষেত্রে এজিংটা দ্রুত চলে আসবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি বার্ধক্যে পৌঁছে যাবেন। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত একটি নির্দিষ্ট নিয়মে জীবনকে অতিবাহিত করা, সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলা, হেলদি ফুড খাওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, নিয়মিত শরীর চর্চা করা, এগুলি আমাদের কোষকলাকে দীর্ঘদিন উজ্জীবিত রাখবে এবং বার্ধক্যে আমরা আরো ভালোভাবে যোজন করতে পারব। ওল্ড এজ ইজ জাস্ট বাই ডিফারেন্ট ক্রাইটেরিয়া। বৃদ্ধ বয়সকে বিভিন্নভাবে বিচার বিবেচনা করা হয়। কেউ কেউ বৃদ্ধ বয়সকে বিবেচনা করে তার বাহ্যিক চেহারা দেখে। বাহ্যিক চেহারা কেমন? চুল সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে, নানান রকম অসুস্থতা প্রতিদিন সঙ্গী হয়েছে। এরকম কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছেন। There are many stereotypes of people. আমাদের সমাজে বৃদ্ধ মানুষদের সম্পর্কে
নানাবিধ বদ্ধমূল ধারণা রয়েছে। আমাদের প্রাচীন শিল্প চর্চা, মিডিয়া, কবিতা, উপন্যাস কিংবা নাটক বা কৌতুকে বৃদ্ধদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, যেখানে দেখানো হয় বৃদ্ধরা শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত, তারা আনপ্রোডাক্টিভ, কোনো কাজের না, এবং তারা খুব বেশি পরিমাণে দুর্ঘটনার শিকার হয়। এরকম ভাবে যদি বৃদ্ধদেরকে সমাজ মনে করে, যেটি কিনা বৃদ্ধ বয়সে মানুষের অ্যাডজাস্টমেন্টে খুব বেশি প্রভাব, ব্যক্তির সেলফ এস্টিম দুর্বল হয়ে যায়, নিজের আত্মসচেতনতা বা আত্মপরিচিতি এটি নেগেটিভলি ব্যক্তিকে প্ররোচিত করে। সোশ্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস ওল্ড এজ। Members of under social classes treat old age people as portion of their family. পৃথিবীতে কিছু কিছু জাতি আছে যারা বৃদ্ধ মানুষদেরকে সৌভাগ্য মনে করেন, আবার কিছু কিছু লোয়ার ক্লাস সোসাইটি আছে যেখানে বৃদ্ধদেরকে বোঝা মনে করা হয় এবং বৃদ্ধদেরকে দেখানো হয় যে তারা আসলে কোনো কাজের নয় এবং তাদেরকে নেগলেক্ট করা হয়, চরম অবহেলার মধ্য দিয়ে তাদের শেষ জীবনটি অতিবাহিত হয়। আমরা দেখেছি জাপানে বৃদ্ধদেরকে তাদের জ্ঞানকে, তাদের সারা জীবনের অভিজ্ঞতাকে অনেক মূল্যায়ন করা হয়। অন্যদিকে এমন অনেক দেশ আছে যেখানে বৃদ্ধদেরকে কোথাও কোনো মূল্যায়ন করা হয় না, তাদেরকে সর্বত্রই নেগলেক্ট করা হয়ে থাকে। দ্য এল্ডারলি হ্যাভ এ মাইনরিটি গ্রুপ স্ট্যাটাস। সমাজ যখন বৃদ্ধদেরকে অকেজো, শক্তিহীন এরকম একটি ফিলিংস প্রদান করে, তখন খুব স্বাভাবিকভাবেই বৃদ্ধ মানুষেরা নিজেদেরকে সমাজ থেকে বিচ্যুত মাইনরিটি গ্রুপ হিসেবে চিন্তা করতে থাকে। এছাড়া ফিলিংস অফ সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ, যে তারা যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এরকম চিন্তা চেতনা থেকে তাদের সোশ্যাল এবং পার্সোনাল অ্যাডজাস্টমেন্টে নেতিবাচক প্রভাব পড়ে। এজিং রিকোয়ার্স রোল চেঞ্জেস। বলা হচ্ছে, ইফ সোসাইটি রিগার্ডেড elderly people as useless, then role changes must be made. সমাজ যদি বৃদ্ধ মানুষদেরকে অকেজো হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে বৃদ্ধ মানুষদের ভূমিকা পরিবর্তন করা ছাড়া আর কোনো পথ থাকে না। অর্থাৎ যেহেতু তাদের আর কোনো কাজে ডাকা হচ্ছে না, তাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না, তাদেরকে নেগলেক্ট করা হচ্ছে, তখন তারা কি করে, নিজেদেরকে গুটিয়ে নেন। ফিলিংস অফ useless and unwanted. Many elderly people develop feelings of inferiority and resentment. এই যে অকেজো এবং অপ্রত্যাশিত অনুভূতি বৃদ্ধদের হীনমন্যতা বোধ এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। দ্য ডিজায়ার ফর রিজুভিনেশন, অর্থাৎ নবজীবনের ইচ্ছা। মানুষ আসলে কখনো বৃদ্ধ হতে চায় না। এই পৃথিবী বারবার যৌবনের জয়গান গেয়েছে। এই পৃথিবীর প্রয়োজনে যে যুবক তার জীবনের সর্বোচ্চ অবদান রেখে গেছে,
সেই যুবকটি যখন কালক্রমে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তখন সমাজ তার সেই অবদানের কথা অবলীলায় ভুলে গিয়ে তাকে যেভাবে অসম্মানজনক একটি পরিস্থিতির মধ্য দিয়ে শেষ সময় অতিবাহিত করতে হয়, এই বিষয়ে চিন্তা করেই এই বৃদ্ধ বয়সে মানুষ আরো একবার যুবক হয়ে উঠতে চায়, এবং এই যুবক হয়ে উঠতে গিয়ে তারা নানান রকমের ভিটামিন, কসমেটিক সার্জারি এবং সেক্স হরমোন থেরাপির আশ্রয় নিয়ে থাকে। যদিও এগুলি আসলে কোনো কাজে আসে না, কিন্তু তবুও মনের টানে বা আরো একবার স্বীকৃতি লাভের আশায়, আরো একবার সমাজে প্রত্যাশিত হওয়ার আশায় এই ধরনের নানাবিধ বিপজ্জনক পদ্ধতির ভিতর দিয়ে বৃদ্ধ মানুষেরা তাদের শেষ জীবনে আরেকবার নবজীবন প্রত্যাশা করে। বার্ধক্যের সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটি আমরা বলছি পুয়ার অ্যাডজাস্টমেন্ট বা উপযোজন ক্ষমতা একেবারে তলানির পর্যায়ে বা সর্বশেষ সীমা। সমাজের বিরূপ মনোভাব বৃদ্ধ মানুষের সেলফ কনসেপ্ট বা আত্মধারণা বিকাশে নেতিবাচক প্রভাব বিস্তার করে। This tend to be expressed in misadjusting behavior of different degrees of severity. এবং এই যে সামাজিক চাপ, সমাজের অবহেলা, তা থেকে নানান রকমের অউপযোজনমূলক আচরণ দেখা যায় বৃদ্ধদের মধ্যে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, সুইসাইড এই বয়সের নিত্য সহযোগী হয়ে যায়, এবং এই বয়সের সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি অর্থাৎ আত্মহত্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় শুধুমাত্র যখন তারা মনে করেন যে আমরা কারো উপর ডিপেন্ডেন্ট, আমরা বোঝা হয়ে গেছি, এই সমাজে আমাদের কোনো স্থান নেই, আমাদের কোনো মূল্যায়ন নেই, অর্থনৈতিক সংকট, পরিবারের অবহেলা, সর্বোপরি চরম নিঃসঙ্গতা তাকে মৃত্যুর দিকে ঢেলে দেয়। এই যে মৃত্যুর দিকে ঠেলে দিল, এটি কিন্তু কখনোই সভ্য সমাজের কাম্য হতে পারে না। যে মানুষটির অক্লান্ত পরিশ্রমে আজকে এই সভ্যতা গড়ে উঠেছে, সেই সভ্যতার কারিগরের শেষ বিদায় এমন দুঃখজনক ভাবে না হোক, সেটি আমাদের প্রত্যাশা থাকুক। আমরা যেন সমাজের এই সিনিয়র সিটিজেন বা এই মূল্যবান অভিজ্ঞ মানুষগুলিকে আর একটু যেন সমর্থন দিয়ে যাই, তাদেরকে যেন একটু সঙ্গ দিয়ে যাই, তাদের কষ্টে যেন পাশে দাঁড়াতে পারি, আমাদের সেই মানবিক মূল্যবোধের বিকাশ ঘটুক। এখন আমরা দেখে নিব ডেভেলপমেন্টাল টাস্ক ইন এইজিং, অর্থাৎ বৃদ্ধ বয়সে কি কি বিকাশমূলক কাজ করতে হয় টু মেনটেন দ্য বডি ইমেজ অ্যান্ড ফিজিক্যাল ইন্টিগ্রিটি। এই সময়ে শরীর যে ক্রমশ ভেঙে যাচ্ছে বা অবনতি হচ্ছে, সেই ভাঙা শরীর নিয়ে মনোবলটাকে শক্ত করে যতটুকু ভালো থাকা যায় ততটুকু ভালো থাকার চেষ্টা করতে হয়। টু কন্ডাক্ট দ্য লাইফ রিভিউ, এই পড়ন্ত বিকেলে এসে জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে ব্যক্তি পিছনে ফিরে তাকান তার কর্মময় জীবনের দিকে।
সেই জীবনের অর্জন তাকে আনন্দিত করে তোলে। কর্মজীবনের ব্যর্থতা তাকে হতাশায় ভরিয়ে তোলে। এ সময়ে এসে মানুষ চাওয়া পাওয়ার হিসাব মিলান শেষবারের মতো, যে কিভাবে সমগ্র জীবন অতিবাহিত হলো, কাদের জন্য এত কিছু করলাম, কি ছিল আমার আত্মত্যাগ, বিনিময়ে আমি কি পেয়েছি। এই সমস্ত কিছু নিয়ে এই বৃদ্ধ বয়সে মানুষ পিছনে ফিরে তাকান এবং বর্তমানের সাথে এগুলির কতটুকু সামঞ্জস্য আছে, কতটুকু সামঞ্জস্য নাই, সেই বিষয়গুলি নিয়ে শেষবারের মতো হিসাব মিলানোর চেষ্টা করেন। টু মেনটেন সেক্সুয়াল ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, এই সময়ে এসে মানুষের যে যৌন আগ্রহ, যৌন ক্রিয়াকলাপ যতটুকু থাকে ততটুকুর সাথে অ্যাডজাস্ট করতে হয়। যদিও মধ্য বয়সের পর থেকে নারী পুরুষ সবারই যৌন সক্ষমতা কমতে থাকে, তবুও এরকম একটি সময়ে এসে একেবারেই যে সব ফুরিয়ে যায় তা নয়, বরং একটু যদি আগ্রহ থাকে বা কিছু ক্রিয়াকলাপ সীমিত পরিসরে চালিয়ে রাখা যায়, সেটি বরং এই বৃদ্ধ বয়সে উপযোজনে সহায়ক হয়। অর্থাৎ এই সময়ে সঙ্গী বা সঙ্গিনীর একসাথে থাকাটা খুব জরুরি, যতটা না শারীরিক প্রয়োজনে তার থেকেও বেশি মানসিক সমর্থন। টু ডিল উইথ দ্য ডেথ অফ সিগনিফিকেন্ট লাভড ওয়ান্স, এই সময় এসে নিজের প্রিয়জন হারানোর কষ্ট বুকে রেখে তার স্মৃতি আঁকড়ে জীবনের অন্তিম মুহূর্তের অপেক্ষায় ব্যক্তিকে দিন গুনতে হয়। টু অ্যাকসেপ্ট দ্য ইমপ্লিকেশনস অফ রিটায়ারমেন্ট, অবসরকালীন সময়টাকে মেনে নিয়ে অবকাশকে যতদূর সম্ভব কাজে লাগিয়ে সময় অতিবাহিত করাটি এই বার্ধক্যের বিকাশমূলক কার্যাবলী। Accept the genetically programmed failure of organ system, এই সময়ে মানুষের নানান তন্ত্রে সমস্যা দেখা যায়। তার ডায়াবেটিস দেখা দেয়, লিভার ফাংশন ভালো থাকে না, কিডনির সমস্যা থাকতে পারে, হার্টের সমস্যা থাকতে পারে, বাতের সমস্যা থাকতে পারে, হজমের সমস্যা থাকতে পারে। এই সমস্ত সমস্যার সাথে তাকে সহ্য করে টিকে থাকতে হয়। টু divest oneself of the attachment to possessions, এই সময়ে ব্যক্তিকে তার আঁকড়ে থাকা জীবনের যে সঞ্চয় বা পজিশন, সেগুলির মায়া ত্যাগ করতে হয়। টু অ্যাকসেপ্ট চেঞ্জেস ইন দ্য রিলেশনশিপস উইথ গ্র্যান্ডচিলড্রেন, এবং এই সময়ে এসে নাতিপুতিদের সাথে সম্পর্ক তৈরি করা, তাদেরকে সময় দেওয়া, তাদের খেলার সাথী হওয়া, নিজের জীবনের নানাবিধ অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করা ইত্যাদি ক্রিয়াকলাপের সাথে যুক্ত হতে হয়
একজন বৃদ্ধ দাদা দাদি বা নানা নানি গ্র্যান্ড চিলড্রেন বা নাতিপুতিদের বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেন। অনেক সময় বাবা মায়ের ব্যস্ততার কারণে হয়তো সন্তানদের সময় দেওয়া সম্ভব হয় না, তখন এই গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার যারা থাকেন তারা সেই নাতিপুতিদের সেবা যত্ন করা, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, তাদেরকে খেলতে নিয়ে যাওয়া, তাদের সাথে খেলা করা, সময় কাটানো, ঘুরতে যাওয়া, আবার এমন অনেক ফিলিংস আছে যেগুলি সাধারণত বাচ্চারা বাবা মায়ের সাথে শেয়ার করতে ভয় পায় বা লজ্জা পায়। সেক্ষেত্রে এই বৃদ্ধ গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার যারা থাকেন তারা হলো ছোট ছোট বাচ্চাদের বা টিনেজারদের একটি নিরাপদ আশ্রয়স্থল, যেটিকে আমরা ঢাল বলতে পারি। অর্থাৎ যে কোনো বিষয় তখন এই মানুষদের সাথে শেয়ার করা যায়, কারণ এই মানুষগুলির আর খুব বেশি শাসন করার মানসিকতায় থাকেন না এই বয়সে, বরং একটু বেশি আদর স্নেহ দেন, যাতে করে এই ছোট্ট ছেলে মেয়েরা আরেকটু স্বাভাবিকভাবে জীবনের আঁকাবাঁকা গলিগুলি চিনতে পারে, ভুল হলে যাতে শুধরে নিতে পারে, সেই মানসিক সমর্থনটুকু এই বৃদ্ধ মানুষেরা দিয়ে যান। অর্থাৎ বৃদ্ধ বয়স যে ভঙ্গুর বা অবনতিকাল, সেই অবনতিকালেও এই মানুষদের অনেক অবদান রয়েছে। পরিবারের অন্যান্য যে সমস্ত মেম্বাররা থাকেন তাদের এই বৃদ্ধ মানুষদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে। তাদেরকে এই বৃদ্ধ বয়সে একটু সাহস দেওয়া, একটু সমর্থন দেওয়া, শারীরিক সমস্যায় চিকিৎসা সেবা নিশ্চিত করা, মৌলিক চাহিদা পূরণে হাত বাড়িয়ে দেওয়া, এগুলি আমাদের নৈতিক দায়িত্ব। এখন আমরা একটু দেখে নিব যে কিভাবে এজিংটাকে একটু আনন্দে বা স্বাস্থ্যময় করে গড়ে তোলা যায়। আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুইজন তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, বেশ হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত দেখা যাচ্ছে। এরকম প্র্যাকটিস করতে পারলে সেটি বৃদ্ধ অবস্থায় কষ্টের চেয়ে জীবনটা বরং উপভোগ্য হয়ে ওঠে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা দুইজন মানুষকে যারা ঠিক ছোট বাচ্চাদের মতো জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছেন। অর্থাৎ এই সময় যত বেশি অ্যাক্টিভ থাকা যায়, দুশ্চিন্তা মুক্ত থাকা যায়, যত আনন্দে থাকা যাবে, তত বেশি ভালো থাকা যাবে। বাম পাশের একটি চক্র থেকে আমরা দেখে নিব কিভাবে বৃদ্ধ বয়সকে আরেকটু আনন্দময় বা সুস্বাস্থ্যময় করে তোলা যায়। এখানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, ব্লাড প্রেশার, গ্লুকোজ এগুলি রেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, সামাজিক যোগাযোগ বাড়াতে হবে, নিয়মিত ক্যান্সার স্ক্রিনিং করতে হবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া কিছু স্বাভাবিক
চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে হাড় এবং মাংসপেশি বা জয়েন্টের যত্ন নিতে হবে। আমরা আজকের ক্লাস থেকে বেশ কিছু নমুনা প্রশ্নের উত্তর খুঁজে পাব। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সুতরাং এগুলি ভালোভাবে অনুশীলনের জন্য এই ক্লাস শেষ করার সাথে সাথে তোমরা পাঠ্য বইয়ের সহযোগিতা নিবে। এতে করে তোমাদের ধারণা আরো পরিষ্কার হবে এবং পরীক্ষার ভালো ফলে সহযোগিতা পাবে। আজকের লেকচারটি প্রস্তুত করতে গিয়ে আমি হারলকের ডেভেলপমেন্টাল সাইকোলজি লাইফ স্প্যান অ্যাপ্রোচ বইটি ফলো করেছি এবং সাথে আমিনুল হক স্যারের বিকাশ মনোবিজ্ঞান বই এবং আবুল বাশার তালুকদার স্যারের বিকাশ মনোবিজ্ঞান 2 এই বইটি আমাকে অনেক সহযোগিতা করেছে। আশা করি তোমরা এই বই থেকে সাহায্য পেতে পারো। সবশেষে একটি বিখ্যাত উক্তি দিয়ে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করব। দ্য ক্রাউন অফ লাইফ, আওয়ার প্লেস, লাস্ট অ্যাক্ট। বলা হচ্ছে যে বৃদ্ধ বয়স আমাদের জীবনের মুকুট স্বরূপ এবং এটি আমাদের জীবনের শেষ অভিনয়। এই চিরায়িত সত্যকে মেনে নিয়ে জীবনে আমাদের অগ্রসর হতে হবে। আজ আমরা যারা কম বয়সী আছি, ভবিষ্যতে আমরা বৃদ্ধ হব। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে সমাজে বৃদ্ধদের অবহেলা নয়, আমরা তাদের পাশে দাঁড়াবো, সাহস যোগাবো, তাদেরকে ভালোবাসবো এবং তাদের কর্মময় জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে নিজেদেরকে আরো বেশি অ্যাক্টিভ রাখবো, নিজেদেরকে আরো বেশি মানবিক করে তুলবো। সকলের সুস্থ সুন্দর আগামীর ভবিষ্যৎ কামনায় শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য ক্লাসে।